ওই নেতৃত্বগুলো এই সাধারণ মানুষের বিএনপি নেতাকর্মীদের সামনে এসে দাঁড়ায় নাই দেখেই 28 অক্টোবরই থেকে গেছে, এটা সফল হয় নাই। দাঁড়ায় নাই দেখেই বিএনপি নেতাকর্মীদেরকে 17 বছর জুলুমের সহ্য করতে হয়েছে, স্বীকার করতে হয়েছে, এটার কোনো প্রতিকার হয় নাই। তাদের জায়গা থেকে তার সবচেয়ে বড় যে আমরা একদম নির্দ্বিধায় একটা জিনিস প্রথমে বলি, এই জুলাইয়ে বিএনপি ছাত্রদল যুবদলের অসংখ্য নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস ছিল, এটা প্রথমে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয়ত, বিগত 17 বছরে তারা অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, এটাও স্বীকার করে নিচ্ছি। এবং এই অভ্যুত্থানে তাদের অনেক বড় একটা অবদান আছে, এটাও স্বীকার করে নিচ্ছি। কিন্তু একটা জিনিস বলি, এই বিএনপি তাদের জায়গা থেকে তারা তাদের শাসনামলগুলোতে যে কাজগুলো করেছে, এই কাজগুলো করার কারণে 2009 নির্বাচনের পরে 14তে যখন একটা নির্বাচন হলো এবং এরপরে 18তে এবং 24-এ 14, 18, 24 এই তিনটা নির্বাচনে যখন রাতের নির্বাচন হলো, দামি নির্বাচন হলো, ভোট চুরির নির্বাচন হলো, তারপরে এই বিএনপির নেতৃত্বের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামে নাই, যে তাদের উপরে আস্থাটা পায় নাই। কেন আস্থাটা পায় নাই? কারণ এই যে বিএনপি যখন আমরা একটু পিছনের দিকে ইতিহাস ঘাটতে চাই, আমরা তখন দেখি যে 90-এর পরে ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো, সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। 96 গিয়ে ফেব্রুয়ারিতে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিজেদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এরপরে 96-এর পরে যখন আমরা দেখলাম যে পরের যে আমলটা আসলো, এই আমলে এসে আমরা দেখি যে তারা হাওয়া ভবনের মতো ভবন তৈরি করে জনগণের টাকা লুটপাট করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তাদের জায়গায় নিজেরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যার জন্য পুরো বাংলাদেশকে সাফার করতে হয়েছে। তারা তাদের জায়গায় দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে। তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। এই বিষয়গুলো, এরকম অসংখ্য বিষয় আমরা বলতে পারবো, যে বিষয়গুলোর কারণে বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা হারিয়েছিল এবং এটার কারণে বাংলাদেশের মানুষ পরের 3 বার ভোট চুরি নির্বাচন হওয়ার পরও বিএনপির অধীনে নামে নাই এবং বিএনপির অধীনে না নামার কারণে এত বড় একটা অভ্যুত্থানে ছাত্র জনতাকে অংশগ্রহণ করতে হয়েছে, যে ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছে। এরপরে আসি কিংস পার্টি উপদেষ্টা, আপনি যতগুলো অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ এই অভিযোগগুলো কিংস পার্টি না, যেটা সত্যি সেটা তুলতে তো কোনো সমস্যা নেই, যেটা সত্যি সেটা যে কেউ তুলুক, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তারা যে জিনিসগুলো করতো, তারা যে জিনিসগুলো মানুষের উপর চাপিয়ে দিত, অন্যায় করতো, জুলুম করতো, এগুলো তো আমরা করছি না। না, আমি আমার জায়গা থেকে বলছি, শেষ করছি। কিংস পার্টির আলাপ, অ্যাটর্নি জেনারেল তাদের হলেন বর্তমান আইনমন্ত্রী, এরপর ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী। মানে আমরা আমাদের জায়গা থেকে একটু জানতে চাই যে আমাদের এই এনসিপির কে আসলে এসে এখন তাদের কোন মন্ত্রীটা হয়েছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, কে তাদের ক্ষমতাসীন দলের কোন সুযোগ সুবিধাটা নিতেছেন। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসের বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি। 75-এর ওই ঘটনার পরে বিএনপি এরপরে জন্মলাভ করে একটা গণভোটের মধ্য দিয়ে, তারা তাদের প্রথম বৈধতা নেয়, ওই গণভোট নিয়ে কোনো সমস্যা নাই, তারা তাদের প্রথম সুবিধা নিল এবং জিয়াউর রহমান ক্ষমতায় থেকে তার দল গঠন করলেন। তখন তারা কিংস পার্টি না, যার জন্ম কিংস পার্টি হিসেবে সে কিংস পার্টি না। 90-এর গণভ্যুত্থান হলো, তারা ওই গণভ্যুত্থানের পর নির্বাচিত হলো, আবার একটা কিংস পার্টির ভূমিকায় আসলো। এরপরে 24-এর নির্বাচন, এই 24-এর অভ্যুত্থান হলো, 24-এর অভ্যুত্থানের পরের যে নির্বাচন, তার মধ্য দিয়েও তারা আসলো। আমরা আমাদের জায়গা থেকে জন্মসূত্রে তারা কিংস পার্টি এবং প্রত্যেকটা এই বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের পরে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে তারা। এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে তারা হয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয়টা কি আসলে, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে বিএনপি শুধু বিএনপির ভোট দিয়ে এবারের এই নির্বাচনে কোনোদিন তাদের জায়গা থেকে সরকার গঠন করতে পারতো না। এটা বিএনপির মাঠ পর্যায়ে প্রত্যেকটা মানুষ জানে। এই জন্য গতকালকে একটা ভিডিও দেখলাম, গতকালকে ওই আওয়ামী লীগের আগে যে শিক্ষামন্ত্রী ছিল, সে নাম হলো নফেল, সে একটা থ্রেট দিচ্ছে বিএনপিকে যে আমাদের যে সমর্থন দিয়েছি, ভোট দিয়েছি, এগুলো যদি না দিতাম আপনারা নির্বাচিত হতে পারতেন না, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটা ভুলে গেলে চলবে না। তো এখন আমাদের জায়গা থেকে আসলে কথাটা কোন জায়গায়, কথাটা হচ্ছে আমাদের এই যে আপা যে জিনিসগুলো বললো, আসলে আমি পুরো জিনিসটা শুনে মানে আপা সব জিনিসে আইন নিয়ে আসছে। এখন আমার কথাটা কি মনে রাখেন, আমি একটা প্রশ্ন করে রাখি আপনার কাছে। কিংস পার্টির কথা যেহেতু বলেছেন, আপনাদের তো 2জন উপদেষ্টা ছিল এই সরকারের মধ্যে। আমাদের 2জন না, একজন ছিল, একজন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আর নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তো? নাহিদ ইসলাম তো অন্তত 1 বছর আগে পদত্যাগ করেছে, আবার বের হয়ে এসে আপনারা পার্টি করেছেন, আবার অনিবন্ধিত অবস্থায় সরকার আপনাদেরকে বাইরে নিয়ে গেছে, দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিছুটা কি আপনাদেরও একই দায় আসে না যে আপনারাও কিংস পার্টি? না, আপনি মানে কিংস পার্টি বললো না, ঠিক আছে আমি বলি আপনার মূল তর্কটাতে মানে অন্তত বিএনপির ধারে কাছেও না, বিএনপি যে লেভেলের কিংস পার্টি ছিল তার ধারে কাছেও না। এবার আমি আমার একটু তর্কটা দেখি আপা। মানে আপা যে আইনগতভাবে যে কথাটা বলতেছে আর কি, যে তাদের আমরা আসলে কি অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে একটু প্রিভিলেজ পেয়ে গেছি, ওইটাই। আর আপনাদের জায়গা থেকে মানে আইনগত আপনারা একটা প্রিভিলেজ পেয়েছেন। হ্যাঁ, আমরা অভ্যুত্থানে নেতৃত্ব আপনার কাছেও পেয়েছি, নাহলে তো এখানে থাকতাম না, প্রত্যেকটা মানুষের কাছে পেয়েছি। না হলে আপনি দেখেন, একটা দল মাত্র জন্ম নিছে, জন্ম নেওয়ার পর একটা দলের অন্তত 10 জন এরকম মানুষ আছে বা প্রার্থী আছে যারা তাদের জায়গা থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে, যারা যে বাংলাদেশের মানুষ তাদেরকে একটু স্নেহ করে, তাদের প্রতি একটু শ্রদ্ধা চলে আসে। এটা তো প্রিভিলেজ না, এটা প্রিভিলেজ। আবার যে কথাটা আসতে চাই, আমি একটু জুলাই সনদে আসতেই চাই। আবার বলছে এই যে গণভোট, আবার বলছে এখন কি যে গণভোট তো আগে সংবিধানে আনতে হবে, তারপরে এই গণভোটটাকে আইনগতভাবে বৈধতা দেয়া যাবে। তো এই গণভোট তো সংবিধানে ছিলই না, তাহলে এই গণভোটটাকে আমরা কিভাবে
বৈধতা দিব। তো আগে ছিল। হ্যাঁ আগে ছিল, কিন্তু এই সময় মানে এই গণভোটটা যখন হলো তখন তো আর সংবিধানে নাই, বর্তমানেও তো নাই। তো সেই জায়গা থেকে তাহলে কিভাবে দিবে? তার মানে গণভোটটাকে তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অবৈধ বলতে চাচ্ছে, এই একই সূত্র ধরে। একদমই না। এবার এই একই সূত্র ধরে আমরা একটু আসি। গণভোট এবং জাতীয় নির্বাচন একই আদেশের ভিত্তিতে হয়েছে। গণভোট এর বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন হচ্ছে না। এবার এই দুইটো যে জায়গা থেকে এসেছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই জাতীয় ঐক্যমত্য কমিশনে একসাথে বিএনপি যখন পার্টিসিপেট করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে, মতামত দিয়েছে, তখন এটার বৈধতা নিয়ে প্রশ্ন হয় নাই। আজকে সংসদে গিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে যে এটা কিভাবে গঠিত হলো, এটা তো সংবিধানে নাই। এরপরে এই ঐক্যমত্য কমিশন যেটা দিয়ে আসলো, আমি একটু পিছনে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এসেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আসলে সংবিধানে নাই, এটা তো তাহলে বৈধতা থাকে না। তখন তারা 106 তাদের জায়গা থেকে নিয়ে আসছে। এবার দেখেন 106 কোথা থেকে আসলো? এই 106 এর যেই ধারা থেকে টেনে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করা হয়েছে, এটাও এর আগে কোনোদিন ব্যবহার করা হয় নাই, এটা বিশেষভাবে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা যদি সেটাকেও বাদ দেই, তাহলে আমাদের গোড়াটা হচ্ছে 5ই অগস্টের ঠিক আগের মুহূর্তে, যে আগের মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তাহলে আমাদের ওই জায়গায় ফিরে যাওয়া উচিত, কারণ আমরা তো এই পুরো প্রক্রিয়াতে আইনগত প্রক্রিয়া চাচ্ছি। 24-এর অভ্যুত্থান তো কোনো আইনগত প্রক্রিয়া হয় নাই। তাহলে আমরা যদি আইনগত প্রক্রিয়া চাই, তাহলে আমার 24-এর অভ্যুত্থানে আগে যেতে হবে, যেই আগে তারেক রহমান থাকবেন লন্ডনে, জনাব সালাউদ্দিন আহমেদ থাকবেন শিলংয়ে, আমার বিএনপি নেতাকর্মীরা ছিলেন না, জি? তারা তো বাধ্য হয়েছিলেন না না, খুব স্বাভাবিকভাবে মানে তারা তাদের জায়গা থেকে, মানে আমরা তো এটাই বলতেছি, তো আমরা তো এটাকে উনি accept আপনাকে করতেছি না। হেকলিং করেছেন, উনি শিলং বলেছেন যে- থাকবে না, না। সালাউদ্দিন ভাই, আপনি থাকবেন না, না, আমি ছাত্রলীগের। ছাত্রলীগ ছিলাম না, বা আমি যাই ছাত্রলীগ হোক, ছিলাম না। আপনাদের না। কেউ তো ছিল, অনেকেই তো ছিল। হ্যাঁ, ছিল, তারা তো এসে রাজপথে তো শিলং আন্দোলন কেন করেছে। আনলেন? হ্যাঁ, তো না, উনি আন্দোলন না, করেনি? উনি কতদিন না, ঘুম এটা হয়েছিল? true। আপনারা শিলং এর এটা কি তো জানেন? আপনি নিয়ে আসলেন, আমাদের আমি আনি নাই, একাধারে আপনি রকম নিয়ে ঘুম আসছেন, হয়েছে। আপনি নিয়ে আমরা আসছেন। কেন আমরা বিরতির পরে সালাউদ্দিন আসবো। ভাই আসলেই শিলং না, না, আনেন আপনি নিয়ে কেন? আসছেন, আমি নিয়ে আসি শিলংয়ে নাই। উনি নিজের মনের খুশিতে গিয়েছিল। এটা আপনি নিয়ে আমরা আসছেন। হাইকোর্টে মামলা আপনি করেছিলাম। নিয়ে আসছেন, আমি নিয়ে আসি নাই। আপনি নিয়ে আসছেন, কারণ আপনারা কথা বলেন তো, না, আমরা কারণ আপনাদের আপনি কিছু গণভোটকে বলি না। অবৈধ যখন বলবেন, তার মানে আপনি নিয়ে আসছেন, তখন আমি বলবো তারেক রহমান লন্ডনে গিয়েছিল, তারেক সালাউদ্দিন রহমান আহমেদ লন্ডনে শিলংয়ে এমনি গিয়েছিল। গিয়েছিলেন? না, ওনাকে কি অত্যাচার এটা 111 true, করা হয়েছিল? করেছে, জানি তো। তাহলে কেন আপনি বলছেন এই গণভোটকে কথা? অবৈধ বলতেছেন? আমি তো তো বলতে পারেন, বলছি, আমি অবশ্যই বলছি বলতেছেন। যে- আপনি বলতেছেন এটা সংবিধানে নাই, তার মানে এটা অবৈধ। পদ্ধতি, আইনগত পদ্ধতি, না, সাংবিধানিক আইনগত পদ্ধতি অভ্যুত্থান পদ্ধতি। হয় নাই। আইনগত পদ্ধতিতে তারেক রহমান এসে I 1 know বছরের মধ্যে that. এরকম হইতে পারে I না। know that. নো, তাহলে I আপনি know আইনগত that. পদ্ধতি আনতেই পারেন না। আইনগত পদ্ধতি আমি শেষ করি। আমাদের- আমি আপনার কাছে না, না, আইনগত আইনমন্ত্রী, পদ্ধতি একটা আমি কথা, ওইটাতে যাইতে চাই। এই, এটাতে এক মিনিট, একটা লাইন আপনাকে বলে আমি দিন। ব্যাকওয়ার্ডে নিয়ে গেলাম, ব্যাকওয়ার্ড ওই জায়গায়, ব্যাকওয়ার্ড আমরা আমাদের পূর্বের জায়গায়, সবাই সবার পূর্বের জায়গায়, এই জন্য ব্যাকওয়ার্ডে তো যেতে চাই না। 5 আগস্ট না হলে ডক্টর ইউনূসও তো ফ্রান্সে থাকতেন। আমাদের ফরওয়ার্ডে থাকতে হবে। উনি কিন্তু আন্দোলনের পক্ষে ভাই, খুব একটা কথা সমস্যাটা বলেন কোন না। জায়গায়? আমরা আন্দোলন ফরওয়ার্ডে 17 যাইতে চাই, বছর আমরা ওনারা ছিলাম ব্যাকওয়ার্ডে রাস্তায়। নিচ্ছে। ওনারা এখন কেন এই প্রশ্ন তুলবে যে এটা, এই যে গণভোট, এটা সংবিধানে নাই, এটা কেন প্রশ্ন তুলবে? এই প্রশ্ন কেন ঐক্যমত্য কমিশন সালাউদ্দিন আহমেদ তুলে নাই? এখন কেন তুলবে? তাহলে তারা জনগণের সাথে প্রতারণা